আর এটা হচ্ছে সাদা আকন্দ। দেখুন কত ফুল, বাবা কি সুন্দর লাগছে দেখতে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন। তো আজ আমরা কোণার্কে ঘুরতে যাব। তো যাই হোক, সকালবেলা বেরিয়ে পড়েছি, বাইরে একটু মেঘলা আছে, ভেবেছিলাম তো বৃষ্টি হবে। প্রথম দিনটা আমরা একটু বৃষ্টি পেয়েছি, তো যাই হোক পরের দিকে দেখলাম বেশ রোদ উঠে গেছে আর খুব বেশ গরম লাগছিল। প্রথমে ভেবেছিলাম একটা অটো ভাড়া করব, অটো ভাড়া করে কোণার্কটা ঘুরে আসব, কিন্তু এত গরম যে অটোতে করে যাওয়া সম্ভব না। তারপরে একটা গাড়ি বুক করলাম, তো গাড়িটা 1,500 টাকা মতো নিল আমার কাছ থেকে। যাই হোক, গাড়িতে করে আমরা কোণার্ক গেলাম, কারণ গরমে সম্ভব ছিল না এই অটো করে যাওয়া, প্রচণ্ড রোদ ছিল বাইরে। তো আমরা দেখো প্রথমে চলে এসেছি এখানে রামচণ্ডী মন্দিরে। পুরী থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে কিন্তু এই রামচণ্ডী মন্দির, আর এটা কুশভদ্রা নদীর ধারে। এইখানে একটা দারুণ জিনিস দেখলাম, সেটা হচ্ছে দেখুন রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার বরাবর সোজা গেলে কিন্তু সমুদ্রের দিকেই বেরিয়ে গেছে কিন্তু এই নদীটা। আর এই নদীতে কিন্তু বেশ সুন্দর সবাই বোটিং করছে। তো আমি প্রথমে এই মন্দিরের মধ্যে ঢুকেছিলাম। মন্দিরে আমি ভেতর দিকে কোনো ভিডিও করিনি, কারণ এখানে জানি না বারণ আছে কি, তাও আমি করিনি, কারণ ওখানকার লোকজনগুলো এমনভাবে তাকিয়ে দেখছিল, আমি ভয়েই ভিডিও করিনি সত্যি কথা বলতে। তো যাই হোক, এই মন্দিরের ভেতরে কিন্তু 70 টাকা করে নিয়ে প্রসাদ দিচ্ছিল, ভাতের সাথে কি ডাল আর কি দিচ্ছিল একটা। তো আমরা আর খাইনি এখানে। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। তা মন্দির থেকে ঢুকে তারপরে বেরিয়ে আমি এই ভিডিওটা করেছি, মানে মন্দিরের পেছনে। মন্দিরের মধ্যে মা রামচণ্ডী বসে আছে পদ্ম ফুলের উপরে। তো যাই হোক, এখানে আপনারা চাইলে কিন্তু প্রসাদ কিনে খেতে পারবেন। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমরা বলছিলাম যেটা, যে সমুদ্র দেখা যায় সেখানে গেছি। দেখুন ওই পিছন দিকে ভালো করে খেয়াল করুন, সমুদ্র ঢেউ, আর সামনে কিন্তু এই কুশভদ্রা নদী। আর এই নদীর মধ্যে সবাই সুন্দর করে ছোটো ছোটো বোটে করে চড়ছে। তো আমি আর জিজ্ঞাসা করিনি যে কত টাকা মানে বোটিং করতে লাগবে বা কিছু, কারণ আমাদের ড্রাইভার বেশি সময় দেয়নি। এরা না মানে এই গাড়ি বুক করলে এই হচ্ছে সমস্যা, এখানে টাইম বেঁধে দেয়, এই টাইমের মধ্যে আসবেন। তো যাই হোক, এত রোদও ছিল, তো আমরা আর উঠিনি। এখানে কিন্তু অনেকে পিকনিক করতেও আসে, যা শুনলাম এই আশেপাশে কিন্তু পিকনিক করার স্পট আছে, সেখানে সবাই পিকনিক করে। এখানে কিন্তু প্রচুর হাওয়া ছিল, মানে হাওয়া এত ছিল যে দাঁড়িয়ে একটা ফটো তুলবো সেটা করতে পারছিলাম না, কারণ চুল উড়ে একেবারে মুখের মতো চলে আসছিল। তো যাই হোক, দিদি গিয়ে দেখো দাঁড়িয়ে আছে এখানটায়, ও দিদি তো শুধু মানে চোখ ভরে সব জায়গাগুলো দেখছে। তো ভালো, খুব ভালো, ওর যে আনন্দ পেয়েছে এটাই অনেক। তো এই দেখো ভালো করে, এটা হচ্ছে ছোট্ট একটা নদী, বেশি বড় না। এই সমুদ্র থেকে কিন্তু এই নদীটা বেরিয়েছে, এর নাম হচ্ছে কুশভদ্রা। তো যাই হোক, আর পেছন দিকে কিন্তু বিশাল সমুদ্র ঢেউ। তো যাই হোক, এখানে কিন্তু একটা গল্প আছে। এই মন্দিরটা একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের মানুষ সে ছিল আগে, যার নাম হচ্ছে কালাপাহাড়। সে কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করেছিল, তারপরে গিয়ে কিন্তু এই মন্দিরগুলো সব ভাঙছিল। যখন এই মন্দির ভাঙতে এসেছিল তখন কিন্তু মা রামচণ্ডী তার আসল রূপ ধারণ করাতে সে তখন কিন্তু এখানে আর এই মন্দিরে কোনো ক্ষতি করতে পারেনি। মা রামচণ্ডী কিন্তু মা দুর্গারই এক রূপ। তো দেখো এবার আমরা চলে এসেছি কোণার্কে। তো দেখছো তো বাইরে প্রচণ্ড রোদ, মানুষজন সব মানে গাছের তলায় গিয়ে বসে রয়েছে। তো আমি এখানে অনেক ফটো তুলছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি বলবো না, করিনি। এত রোদে ঘুরে ঘুরে আমি আর ভিডিও করতে পারছিলাম না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো যাই হোক, এবার এখান থেকে ঘুরে আমরা বেরিয়ে যাব। কত সুন্দর আকন্দ ফুল হয়েছে বাবা, ভর্তি আকন্দ ফুল। আমাদের ওখানে এখন আর পাওয়া যায় না, কত দাম, বাপরে বাপ। চারিদিকে আকন্দ ফুল, চারিদিকে ওই যে ওইদিকেও আকন্দ ফুল, কি সুন্দর দেখতে। আমরা একবার কোণার্কে ঢুকলাম পেছনের রাস্তা দিয়ে, এই জন্য এইগুলো দেখতে পারলাম। এরকম চারিদিকে আকন্দ ফুল, চারিদিকে। আর এটা হচ্ছে সাদা আকন্দ, দেখুন কত ফুল, বাবা কি সুন্দর লাগছে দেখতে। তো আমাদের কোণার্ক ঘোরা আজকে হয়ে গেল। বেশ সুন্দর জায়গাটা। এটা হচ্ছে
পেছন দিকে রাস্তা কোনাক যাওয়ার, শর্টকাটে যাওয়া যায় এখান থেকে। কালকে সকালে একটু ঘুরবো, ঘুরে তারপরে হচ্ছে বাড়ি দিয়ে দাঁড়িয়ে ছাতা নিয়ে। তো আমরা বিকেল 5টার মধ্যে চলে এসেছি বাড়িতে এসে, বাড়িতে বলবো না, হোটেলে চলে এসেছি। হোটেলে একটু বিশ্রাম করে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। সন্ধ্যায় সমুদ্রের ধারে এগুলো দেখলাম বসে বসে। এই সমুদ্রের ধারে যে বাজারটা বসে, মানে মার্কেটটা সুন্দর, মানে এত ভালো লাগে। যতবারই সমুদ্রের ধারে আসি এই মার্কেটে না ঘুরলে হয় না। কত জিনিস পাওয়া যায় আর মানুষ কত কেনাকাটি করছে। সত্যি বলতে এবার ঘুরতে এসে আমি বেশি কিছু কেনাকাটি করিনি, কারণ 6 মাস আগেই আমি ঘুরতে এসেছিলাম, তখনও অনেক কিছু কেনাকাটি করেছিলাম। বারবার কি এক কেনাকাটি করব। তো আমি শুধু 2টো পেতলের বাটি কিনেছি, বেশ সস্তা, তাই 2টো বাটি কিনে নিলাম। আর নিয়েছি খাজা, ব্যাস এই হচ্ছে এবারে কেনাকাটি। আর দিদিকে বললাম দিদি কি কিনবে কেন, ও তো সেই খুঁজে খুঁজে পাচ্ছে না, মানে কি নেবে বুঝে উঠতে পারছে না। শেষ পর্যন্ত 4টে হাঁড়ি নিয়েছে, গলার কিছু মালা নিয়েছে আর কটা ব্যাগ কিনেছে। ব্যাস দিদি এই কেনাকাটি করেছে, আর একটু খাজা নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, দিদির কথা বলতে গেলে কি বলবো, দিদি আমার এত হেল্প করে সে তোমাদের বলেও বোঝাতে পারবো না। দিদি দীর্ঘ 22 বছর উপর কাজ করছে আমার বাড়িতে। দিদি শুধু ঘরের কাজে যে সাহায্য করে তাই না, আমি দীর্ঘ 15 বছর ধরে আমি রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছি, যেটা কিন্তু সাংঘাতিক পরিমাণে। তো আমি 3বার ভেলোরও গেছি, ভেলোর থেকে ঘুরে এসেছি। একই ওষুধ সারা জীবন খেতে হবে। মাঝে মাঝে হাত পা প্রচণ্ড ফুলে যায়, সারা শরীর ফুলে যায়, বেঁকেও যায় আঙুল টাঙুল সব আমার। তো যাই হোক, আমি এতটাই ভুগতে থাকি তখন। তো এই যে ব্যথা বেদনাগুলো হয় সবসময় কিন্তু দিদি আমাকে সাহায্য করে। মানে ও কি করে বলতেও হয় না, আমার ব্যথা তেল দিয়ে মালিশ করতে থাকে। জানি মালিশ করলে কমবে না, আমি বলি দিদি মালিশ করলে এই ব্যথা কমে না, তাও কিন্তু ও শোনে না। বা দাও না একটু দেখি ব্যথাটা যদি কমে যায়, একটু ব্যথা কমে যায়। আমি মেয়ের কাছে গেছিলাম, মেয়ের কাছ থেকে আসার পরে মানে এতটাই আমি অসুস্থ ছিলাম, আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। দিদি এসে সঙ্গে সঙ্গে আমার পুরো সারা শরীরে মনে তেল দিয়ে মালিশ করলো। দিদি ও একটু বসো, আমি গরম জলে সেঁক দিচ্ছি, এই করছি। অনেক করে আমার জন্য। তো তার জন্য আমি এটুকু করতেই পারি। আমার মেয়ে থাকে বাইরে, আর আমার হাজব্যান্ড সকালবেলা চলে যায়, রাত 9টা-10টার সময় বাড়ি ফেরে। অনেক সময় তাকে বাইরে থাকতে হয়, বাইরে যেতেও হয়। তো আমি যদি 2 দিন ঘরের মধ্যে পড়ে থাকি, সে দেখার লোকও আমার নেই। ঘর থেকে যদি নাও বেরো, সে কেউ জিজ্ঞাসা করারও লোক নেই যে আমি কিরকম আছি বা না আছি। দিদি কিন্তু আমার সব জানে, আমি কীরকমভাবে পড়ে থাকি না থাকি, ঘরের মধ্যে ব্যথা বেদনা শরীর খারাপে ও সব জানে। আমার নিজের লোকেরাও মনে হয় এরকম জানে না। আমি যদি ঘরের মধ্যে মরে পড়েও থাকি, কেউ হয়তো জানতেও পারবে না যে আমি কি আছি না আছি। তো যাই হোক, অনেক কথা বললাম। তো দিদির জন্য এটুকু করতে পারা আমার কাছে মনে হয় অনেকটাই কমই করেছি। যেটুকু আমার সামর্থ্যের মধ্যে থাকে আমি সেটুকু করার চেষ্টা করি। তো যাই হোক, সমুদ্র ধারে ঘুরলাম ফিরলাম। দিদিকে বলেছি আবার পারলে আবার তোমার নিয়ে আসবো, এত কম সময় হাতে নিয়ে আসলে হয় না, আরও 2 দিন থাকলে ভালো হতো। ঘোরাফেরা করে আমরা চলে এসেছি হচ্ছে রাত্রেবেলা খেতে। তো এখানে ফিশারম্যান কিচেন আছে, সেখানে এসেছি খেতে। ভেবেছিলাম প্রথমে একটু চাইনিজ খাবো কিছু, তারপরে বললাম না, চাইনিজ খেলে দরকার নেই, একটু রুটি বা কিছু খাই। তো শেষ পর্যন্ত আমরা মশলা কুলচা নিয়েছিলাম। আর দিদি তো আবার চিকেন খায় না, সেই জন্য ভাবলাম কি করব। তো নিয়েছিলাম হচ্ছে মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছিলাম। খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল, কিন্তু আমরা দুজনে শেষ করতে পারিনি। আবার সেটাকে প্যাকেট করে, মানে পার্সেল করে হোটেলে নিয়ে এসেছিলাম। পুরীর দ্বিতীয় দিনটা বেশ ভালোই কাটলো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্ট করে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করবেন। তাহলে যখন নতুন কোনো ভিডিও বা ব্লগ আমি আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।